আর ওই সব বিনোদন ছাড়ার দরকার নাই। কিছু কিছু মানুষ আছে না চুলকে নিয়ে আছে গায়ে, এটা তো আপনাদের আনন্দ দেওয়ার জন্য করতে আসি। এটা নেটে ছাড়বেন, দেখবেন কিছু লোক চুলকানি শুরু করে দিতেছে, তো ওইটা বন্ধ করে দেন। ভাইরাল আমি যাওয়ার হয়ে গেছি, এখন আর নতুন করে ভাইরাল হওয়ার দরকার নাই। হ্যাঁ, তো এই কবিতা নিয়ে বলছিলাম যে ওই মনিটরটা দিলে বন্ধু একটু মজা পাইতো আর কি। কবিতা আমাদের শিল্প সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ, এই সংস্কৃতিরও একটা অংশ। একজন ঔপন্যাসিক তার 100 লাইন 100 পৃষ্ঠা উপন্যাসের ভিতর যে কাহিনীটা বলে, একজন কবি তার 10 লাইন কবিতার ভিতর পুরো কাহিনী নিয়ে চলে আসে, ঠিক না? কবিতার একটা আলাদা শক্তি আছে। আমাদের দেশে একজন বিখ্যাত কবি, যিনি তার কবিতার মধ্যে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যগুলো খুব সুন্দরভাবে ফুটাই তুলতেন। তাকে আমরা পল্লী কবি বলে থাকি। বলেন তো তার নাম কি? পল্লী কবি জসীমউদ্দীন। পল্লী কবি জসীমউদ্দীন বিখ্যাত হয়েছিলেন যেই কবিতাটা লেখে, সেটা হলো কবর কবিতা। তা মূলত কবর কবিতা কিন্তু একটা ইমোশনাল কবিতা, দুঃখের কবিতা। এটা যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, আপনার চোখে পানি চলে আসবে। অথবা কেউ যদি সুন্দর করে আবৃত্তি করে, তাও মানুষের চোখে পানি চলে আসবে। কারণ একজন দাদা তার নাতির হাত ধরে ধরে পরিচয় করা দেয়, এটা তোমার দাদির কবর, এটা বাবার কবর, এটা মায়ের কবর। যেহেতু এটা একটা আনন্দের মজলিস, আমি চাই না আপনারা শেষ পর্যায়ে কানতে কানতে বাড়ি চলে যান। আমি চেষ্টা করবো এটা দিয়ে যেন একটু আনন্দ দেওয়া যায়, ঠিক আছে? তো এক জায়গায় কবর কবিতা প্রতিযোগিতা চলতেছে, যে যত সুন্দর করে এটা আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। একজন একজন করে প্রতিযোগী আসতেছে, আবৃত্তি করতেছে, পাশে বিচারকরা বসা আছে, সামনে দর্শক। প্রথম যে প্রতিযোগী আসছে তার আবৃত্তি মোটামুটি অনেক সুন্দর ছিল। সে আবৃত্তি করছে এইভাবে: কবর জসীমউদ্দীন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গাঁয়ের ও পথ ধরি। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে। তো সে যাওয়ার পরে আসছে আরেকজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার নেতা, এলাকার নেতা আসছে। দেখি, আমি অত ছোটোবেলায় আবৃত্তি করছি, দেখি এখন কেমন চর্চা আছে। তো নেতারা তো নেতাদের মতো একটা ভাবসাব নিয়ে আসে, তো উনিও মঞ্চে আসছে এইভাবে। এভাবে সে নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, তা ওই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দীন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় মারছে, বিচারকরা খাতা কলম থুয়ে পলাই গেছে। তো সবাই বুঝাই শুনে আনা হয়েছে, নেতাও বাড়ি চলে গেছে। তবে নেতা চলে যাওয়ার পর আর একজন প্রতিযোগী আসছে। এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার আমাদের ওই যে মাদ্রাসার হেফজখানার কিছু পোলাপান আছে, দেখবেন খুব লাজুক, মানুষের সামনে কিছু বলতেই জানে, শরমে শেষ হয়ে যায়। একে যদি ওয়াজ মাহফিলে বলা হয় যে একটু গজল গা, ও শরমে যাই না। এমনকি বাড়িতে গেলেও বাপমা যদি বলে যে মাদ্রাসায় কী পড়লে একটু শোনা, শরমে কয় না, এত লাজুক। তো ওর কিছু বন্ধুরা জোর করে তুলে দিছে যে তুই যা একটু আবৃত্তি। ও তো মঞ্চ উঠে লজ্জায় শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দীন, এইখানে তোর দাদির কবর। তোরে গেল যে তোরে দিছি ইমোশনাল কবিতা, তুই তো আস্তে আস্তে ইয়ে করে কবিতাটা দিয়েছ শেষ করে, তোর দরকার নাই, তুই যা। এরপর ইমোশনাল একজন তালাশ করে বের করছে আমাদের নুরানির এক ছাত্র। নুরানির কিছু পোলাপান দেখবেন সবসময় কান্দে, পড়ার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে। এরা যদি জিজ্ঞেস করে যে তুমি কান্দো কে, কয় আমার দাদির কথা মনে বেরিয়ে গেছে। মানে পোলাপান যে দাদিরা একটু আদর করে বেশি, তো ওরে বলছে যে ঠিক আছে তুমি দাদির কবিতাটা আবৃত্তি করো। তেন ওর তো দাদি নাই, যখনই বলছে দাদির কবিতা আবৃত্তি করতে, ওর তো দাদির কথা মনে বেরিয়ে কান্দা শুরু করে দিচ্ছে আগে, স্টেজে ওঠার আগে। তা ওর স্টেজে ওঠানোর পর ওর আবৃত্তির ঢং ছিল এরকম: কবর জসীমউদ্দীন, এইখানে তোর দাদির কবর, ও দাদি রে, তোরে
নিয়ে গেছে যে এত ইমোশনাল তৈতে বলি নেই, তুই যা বাড়ি যা, তোর আবৃত্তি করতে হবে না। তা ও চলে গেল। এরপরে আসছে একজন মুরব্বী মানুষ, বুড়ো মানুষ, পান খেতে খেতে আসছে। সে চিন্তা করলো আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তো মুরব্বীর আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর বিজয় তুই তুই চলে। তো মুরব্বী ইমোশনাল হয়ে গেছে, তারা বলে যে থাক আপনি কান্নাকাটি করেন না, আপনি চলে যান। এরপরে আসছে আরেকজন প্রতিযোগী। আমাদের সমাজে কিছু ছেলে আছে যাদের কথা বলতে একটু সময় লাগে, তোতলা টাইপের। তো এই পাবলিক আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, অবর জসীমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের মানে সে আর সামনে যাইতে পারছে না, তলে যায় কি গেছে আর কি। তারপরে বলো যে থাক, তোর সারা রাত শেষ হয়ে যাবে, কবিতা শেষ হবে না, তাই তুই যা। এরপরে আসলে আর একটা ছেলে। এরপরে যে ছেলেটা আসছে সে আবার ওই আমাদের সমাজে কিছু যুবক দেখবেন শীতকাল আসলে ঠিকমতো গোসল টোসল করে না, তো এদের গায়ে আবার একটু চুলকানি টুলকানি হয় বেশি, তাই না? তো এরকম একটা চুলকানি রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসীমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাইতেছি 2 নয়নে জলে। তোমরা বলে যে তুই যা, তুই তো কাপড় চোপড় ছিঁড়ে ফেলাবি একটু পরে, তো তোর আবৃত্তি করার দরকার নেই। এরপরে আসছে আর একটা ছেলে। ওই আমাদের এই ধরনের অনুষ্ঠান হলে আশপাশে অনেক ফুচকা চটপটির দোকান আসে, তাই না? তো একটু অতিরিক্ত ফুচকা খাওয়ার কারণে ওর ডায়রিয়া হয়ে গেছে, একটা সমস্যা। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসীমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ওইটা ডালিম গাছের তলে। তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে, তুই তো স্টেজ নষ্ট করে ফেলবি, তোর আর আবৃত্তি করার দরকার নাই। তো চলে গেল। তো সর্বশেষ যে প্রতিযোগী আসছে সে একটু আনকমন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করছেন। তো মানুষকে আল্লাহ তাআলা 2টা ভাগে ভাগ করছেন, পুরুষ এবং নারী। তো মাঝে আবার কিছু জাতি আছে যারা পুরুষও না নারীও না, আছে না আপনাদের এলাকায়? তো এদের কথা বলার ঢংও কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীদের মতো। এই পাবলিক একটা আসছে, তার আবৃত্তি ছিল এরকম, এই কবর বি কবর, এই ছেলে পেলে আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নে জলে।